আজ ১৩ই মে, ৬ বছর আগে এই দিনে আমাদের সম্পর্কের এক অনিবার্য অধ্যায় শুরু হয়েছিল। তখন আপনাকে চিনতাম না, জানতাম না, এমনকি জীবনে একবারও দেখিনি। অথচ কেবল ৩টি পবিত্র শব্দের মাধ্যমে আপনাকে নিজের করে নিয়েছিলাম চিরদিনের জন্য। নিজের অজান্তে যেন মিশে গিয়েছিলাম আপনার অস্তিত্বে। আহির থামলো এক মুহূর্ত, তারপর আবার বলল, তারপর তারপর একটা ভুল। যদি আমি আজও সেটাকে ভুল মনে করি না, তবু কোথাও একটা আফসোস রয়ে গেছে। যদি সেদিনে সেই ভুলটা না হতো, তাহলে হয়তো সবকিছু আজ অন্যরকম হতে পারত। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, যদি কেউ কারোর জন্য সত্যি বরাদ্দ থাকে, তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মিলন অবধারিত। তাই তুই ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে চলে এসেছি আপনার শহরে। নুহা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আহিরের দিকে। আহিরের কণ্ঠে এক দুর্নিবার আকর্ষণ। এরপর প্রথম দেখা, প্রথম অনুভব, প্রথম জানা। আর তারপর আসলো, দেখলো, জয় করলো ইতিহাসের সে অমর বাণী, যেন আমাদের গল্পে লেখা হয়ে গেছে। আমি আপনাকে জয় করেছি। আজ আমাদের সম্পর্কে ৭ বছর পূর্ণ হলো। সময়ের পথ চলা দীর্ঘ হলেও আমরা পাশাপাশি ছিলাম না। তবু অনুভূতির বন্ধন কখনো ক্ষীণ হয়নি, কখনো মুছে যায়নি। আজ এই বিশেষ দিন আমি সেই পুরনো ভুলের সংশোধন চাই। আহির এক মুহূর্ত থামল, নুহার চোখের গভীরে তাকিয়ে রইল, যেন তার হৃদয়ের সবটুকু সত্য উজাড় করে দিয়েছে। আমি চাই নতুন করে শুরু করতে, তবে এবার আর কোনো জোর জবরদস্তি নয়। এবার শুধু স্বেচ্ছায় হৃদয়ের টানে। একটা নিঃশ্বাসহীন মুহূর্ত নেমে এলো তাদের মাঝে। নুহার হৃদয় যেন নিজের অজান্তেই এক অনির্বচনীয় দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। অতীতের দহন, বর্তমানের টানাপোড়েন আর ভবিষ্যতের এক সম্ভাবনাময় ডাক, সব মিলিয়ে সে নিজেকে কোথায় দাঁড়িয়ে আছে ঠিক বুঝতে পারছিল না। এক দৌড়ে এসে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল নুহা, যেন এতদিনের সমস্ত প্রতীক্ষা, সমস্ত অনুভূতি, সমস্ত অব্যক্ত ভালোবাসা এক মুহূর্তেই উজাড় করে দিতে চায়। আহির তার উষ্ণতা অনুভব করেও মৃদু হেসে বলল, নোহা, যদি আমি যে আপনি সবসময় এভাবেই আমার বুকে থাকুন, কিন্তু এখানে সবাই আছে। আহিরের কথায় নুহা হঠাৎ যেন বাস্তবে ফিরে এলো। একটু লজ্জা পেয়ে দ্রুত চোখের কোণে জমে থাকা অশ্রুবিন্দুগুলো মুছে নিয়ে আড়াল করল আহিরের থেকে। পরক্ষণে ধীরে ধীরে আহিরের বাহু পাশ থেকে নিজেকে সরিয়ে নিল। ঠিক তখনই ঘরের সবগুলো আলো একসঙ্গে জ্বলে উঠল, আর মুহূর্তের মধ্যেই বাড়ির সব সদস্য করতালি দিতে দিতে বেরিয়ে এলেন। চারিদিকে আনন্দের ছটা, প্রত্যেকের মুখে প্রশান্তির হাসি। কেউ অভিবাদনের দৃষ্টিতে তাকিয়ে, কেউ পোস্টের স্নেহে মুখর, আবার কেউ আবেগের দ্রুতিতে উজ্জ্বল। ঈশানের হাতে ধরা ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিও কলে রয়েছে সালমান, তার উচ্ছ্বাসিত মুখে পর্দার ওপার থেকে উচ্ছ্বাস স্পষ্ট। সালমান হেসে বলল, আরে ভাই, তোকে কি বলেছিলাম আর তুই কি করলি? দেখ, ভাবি নেহাত ভালো মানুষ, তাই এটুকুতেই সব মেনে নিয়েছে। ভাবি ৬ বছর অপেক্ষা করেছে তোর জন্য। আজকাল এমন মানুষ পাওয়া যায় কোথায় যে এত বছর অপেক্ষা করতে পারে? এখন তো সুযোগ পেলেই সবই বিশ্বাস ভাঙতে ব্যস্ত। আহির মুচকি হেসে বলল, কি ব্যাপার, এমন অকালের দিন পড়লো যে তুই ১০০টা কথার মধ্যে ৮০টাই ভুল বলিস? এখন আমায় জ্ঞান দিচ্ছিস? যাই হোক, তোর মুখ দেখে মনে হচ্ছে সদ্য কবর থেকে উঠে এসছিস। শরীর খারাপ নাকি? সালমান বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, এই ধরনের শরীর খারাপ আমার রোজই হয়। বাদ দে, রাখছি, একটু বাইরে বের হব। আহির মুচকি হেসে বলল। আচ্ছা, কিন্তু তুই না বলেছিলে বেটা লাইভ দেখবি? সালমান গম্ভীর হয়ে বলল, একটা ভিডিও পাঠিয়ে দিস, ব্যাস। বাই। এমন কিছু নিষিদ্ধ জিনিস আছে যা আপাতত দেখতে চাইছি না। বলেই ফোনটা কেটে দিল। ঘরের বাতাসে তখনও হাসির ঝলক, ভালোবাসার উষ্ণতার, প্রতীক্ষার প্রাপ্তির এক গভীর প্রশান্তি ছড়িয়েছিল। ঘরে আবারও হাসির রোল উঠল। আনন্দ, উচ্ছ্বাস, উষ্ণ শুভেচ্ছার মাঝে নুহার দৃষ্টি আটকে রইল একমাত্র আহিরের দিকে। আহিরও মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলল, চলুন, কাজী সাহেব অপেক্ষা করছেন।
সেই হাসিতে ছিল নিশ্চয়তার আভাস, ছিল এক অন্তহীন প্রতিশ্রুতি। অবশেষে সমস্ত নিয়ম মেনে সাক্ষীদের সামনে উচ্চারিত হলো পবিত্র কবুলের শব্দ। আরও একবার এক হলো নুহা আর আহির। এক নতুন শুরু, এক নতুন প্রস্তুতির বন্ধনে বাধা পড়ল তারা। কিন্তু এর মাঝেই নুহার হৃদয়ে বয়ে চলল এক অজানা ঝড়। তার মনে একটার পর একটা প্রশ্ন এসে ভিড় করছিল। এখন তার কি করা উচিত? সত্যি কি সে সঠিক পথে পা বাড়াচ্ছে? বারবার রৌফ মীরের সেই ভয়ঙ্কর কথাগুলো কানে প্রতিধ্বনিত হচ্ছিল। বাবাকে ভালোবাসতো, তো বাবার জন্য তোমাকেও ছুঁড়ে ফেলার ক্ষমতা রাখে। চোখের সামনে দাঁড়িয়ে আছে আহির, মুখে প্রাপ্তির খুশি। এমন একজন যে নুহাকে নিঃস্বার্থ ভালোবাসে, যা নুহা স্পষ্ট অনুভব করতে পারে। অথচ সেই মানুষটির রক্তেই প্রবাহিত হচ্ছে এক খুনির উত্তরাধিকার। আজ সে নিজেই জেনে বুঝে কবুল বলল তার বাবার খুনির ছেলেকে। আহিরের কোনো দোষ নেই, সে জানে। তবুও কেন যেন সবকিছু তার কাছে অসহনীয় লাগছে। হৃদয়ের গভীরে কোথাও এক অস্বস্তির ছায়া গাঢ় হতে থাকছে। নিজের অজান্তেই মনে হচ্ছিল এই সব কিছু ঠিক হচ্ছে না। রাতের খাবার শেষ হতে না হতেই নিশি আর অনন্যা এক প্রকার জোর করেই নুহাকে সাজাতে বসালো। তাদের যুক্তি, যেহেতু আজ নুহা ও আহিরের নতুন করে বিয়ে হয়েছে, তাই সেই উপলক্ষে তাদের বাসর ঘরও সাজানো হয়েছে। আর সেই ঘরে প্রবেশের আগে নুহাকে সত্যিকারের এক নববধূর সাজে সাজানোই হবে। নুহা প্রথমে আপত্তি করলেও শেষ পর্যন্ত তাদের আবেগের সামনে হার মানল। একে একে অলংকার পরানো হলো, লাল শাড়ির ভাঁজ ঠিক করা হলো, খোপায় গুজে দেওয়া হলো সুগন্ধি ফুল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নুহাকে দেখে নিশি অভিভূত হয়ে বলল, আহ, আহির ভাইয়া তো আজ চোখ ফেরাতেই পারবে না। এদিকে আহিরের হৃদয়ের মধ্যে তখন এক অদ্ভুত অস্থিরতা খেলা করছিল। নুহাকে বউয়ের সাজে কেমন লাগবে? এমনিতেও শাড়ি পরলেই তার দৃষ্টি আটকে যায়, আর আজ আজ যদি চোখের সামনে বধূ বেশি দেখে তাহলে তো জ্ঞান হারিয়ে ফেলবে। কল্পনায় ভেসে উঠল নুহার মুখ, নিজের মনে নিজেই হেসে উঠল আহির। পরক্ষণে মাথায় হালকা একটা চড় দিয়ে নিজেই নিজেকে বলল, আহির, এভাবে দুর্বল হলে চলবে না। না, তো ছোটখাটো একটা হার্ট অ্যাটাক বোধ হয় হয়ে যাবে, তাতে অবশ্য ক্ষতি নেই। অপেক্ষার প্রহর শেষে আহির যখন কক্ষের দরজার চৌকাঠ পেরোলো, তখনই ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা অনুভব করলো। কোথাও যেন নুহার অস্তিত্ব নেই। কিছুটা হতবাক হয়ে চারপাশে তাকালো সে। সযত্নে সাজানো বিছানার উপর দৃষ্টি পড়তেই এক টুকরো কাগজ চোখে পড়ল, এক টুকরো চিরকুট। আহিরের বুকের মাঝে হঠাৎ এক অজানা আশঙ্কা দোলা দিল। দ্রুত চিরকুটটি তুলে নিয়ে খুলল সে। পরিচিত হাতের লেখা দেখে মুহূর্তেই থমকে গেল তার হৃদস্পন্দন। আজ থেকে 7 বছর আগে এই দিনেই আপনি আপনার সদ্য বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে রেখে চলে গিয়েছিলেন, আর ফিরলেন 6 বছর পর। আজ সেই একই কাজ আমিও করলাম। আপনার সঙ্গে আমার ঠিক 6 বছর পর দেখা হবে, নুহা। আহির হঠাৎ অনুভব করলো পেছন থেকে দুটি নরম হাত শক্ত করে তাকে জড়িয়ে ধরেছে। বুকের কাছাকাছি এক মৃদু স্পর্শ, উষ্ণ নিঃশ্বাসের বাতাস তার পিঠ ছুঁয়ে যাচ্ছে। মুহূর্তের জন্য থমকে গেল সে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই বুঝতে পারল এই স্পর্শ, এই উষ্ণতা, এই ঘনিষ্ঠতা নুহা। আহিরের ঠোঁট কাঁপল, সামান্য গলায় অভিমানের এক অনুরণ বেজে উঠল। আপনি না চলে গিয়েছিলেন? 6 বছর পর ফিরে আসার কথা ছিল, তাই না? নুহা তবু সেভাবেই চুপচাপ দাঁড়িয়ে রইল, মুখে এক রহস্যময় হাসির রেখা। যেন এই অভিমান, এই অভিযোগ তার জানা গল্পেরই অংশ। মৃদু স্বরে বলল, আহির, আহির কোনো উত্তর দিল না। নুহা আবারও বলল, আপনি কি রাগ করেছেন? আহির এক দীর্ঘশ্বাস ফেলল, যেন বুকের ভেতর জমে থাকা কথাগুলো পথ খুঁজছে বেরিয়ে আসার। না তো নুহা, আমি কিন্তু তার বাক্য শেষ হওয়ার আগেই নুহা হঠাৎ হেসে উঠল। সেই হাসির সুরে ছিল এক অদ্ভুত কোমলতা। সরি, আমি তো জাস্ট মজা করছিলাম। মজা কি শুধু আপনিই করতে পারেন? আহির, জানেন, ছোটবেলা থেকেই না আমি একা একা বড় হয়েছি। আমাদের ছোট্ট পরিবার, আব্বু আম্মু আমি আর নিশি। বাবা মা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন, সময় কম ছিল, কিন্তু তবুও আমরা ভালোই ছিলাম। আমাদের মধ্যে এক ধরনের বন্ধন ছিল। কিন্তু হঠাৎ জীবনে এমন কিছু ঘটে গেল যে আমি প্রথমে বুঝতেই পারিনি। যেন সময় থমকে গেল, জীবন যেন অন্য কোনো পথে মোড় নিল। তারপর যখন আব্বু আম্মুকে চিরদিনের জন্য হারালাম, তখন মনে হলো চারপাশের পৃথিবীটা কেবল এক শূন্যতা দিয়ে ঘেরা। প্রতিটা শব্দ, প্রতিটা স্পর্শ, প্রতিটা সম্পর্ক, সবই যেন ধীরে ধীরে মুছে যেতে লাগলো। আমি একা থাকতে শিখে গেলাম।
এই বাড়িতেও থাকতে চাইনি আমি। সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু নিশির জন্য, দাদুমণির জন্য থেকে গিয়েছিলাম আমি। হয়তো নিজেকেও বোঝাতে চেয়েছিলাম যে একা থাকলেও সম্পর্কের কিছু শিকড় কখনোই ছেঁড়া যায় না। নুহার কণ্ঠের প্রতিটি শব্দ যেন গভীর এক আবেগের ছোঁয়ায় ভিজেছিল। আহির শুধু শুনছিল, যেন এই কথাগুলো শুধু কথা মাত্র নয়, এগুলো নুহার অস্তিত্বেরই অংশ, যা এতদিন তার হৃদয়ের গভীরে লুকিয়েছিল। আমি ভেবেছিলাম বাকি জীবনটা একাই কাটিয়ে দেব, একা থাকাই হয়তো আমার নিয়তি। কিন্তু তারপর আপনি এলেন। শুরুতে আপনাকে সহ্যই করতে পারতাম না। মনে হতো কেন জানি আপনার উপস্থিতি আমার চারপাশের শূন্যতাকে নাড়িয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনার চোখে আমার জন্য একবারও বিরক্তি দেখিনি আমি। আমি কতভাবে আপনাকে অপমান করেছি, আপনি আপনি একবারও রাগ করেননি, কখনো কিছুই বলেননি। মাঝে মাঝে ভাবতাম মানুষ এতটা ধৈর্যশীল কিভাবে হয়। আসলে আপনি আমার জীবনে আসা সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার কাছে আমি যে গুরুত্বটা পেয়েছি, সেটা যেন আমার আব্বুর কাছেই পেয়েছিলাম একসময়। আমার ছোট ছোট খুশিগুলোর কি অপার যত্ন নিয়েছেন আপনি। আমার আবেগগুলো বোঝার চেষ্টা করেছেন, আমাকে একা থাকতে দেননি। আপনার কি মনে হয় শুধু আপনিই আমায় ভালোবাসেন? শুধু আমি আপনাকে মেনে নিয়েছি? না, আমি নয়। আমার মন আপনাকে মেনে নিয়েছে। আমি 6 বছরের জন্য কেন 6 দিনের জন্যেও আপনাকে হারাতে পারবো না। আমি চাই বাকি জীবনটা শুধু আপনার সাথেই কাটাতে। আপনি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাপ্তি। আপনাকে ছাড়া তো প্রশ্নই আসে না। আহির এতক্ষণ নিঃশব্দে শুনছিল। তার চোখের গভীরে এক অদ্ভুত আবেগ খেলা করছিল, যা ভাষায় প্রকাশ করা কঠিন। নুহার শেষ কথাগুলো শুনে গম্ভীর সুরে বলল, আপনি ভেবে বলছেন? হুম, এত ভালো ছেলে কেউ হাতছাড়া করে? 6 বছরের জন্য আপনাকে ছেড়ে চলে যাব, আর আপনি যদি অন্য কাউকে বিয়ে করে ফেলেন? সত্যি করে বলুন তো, করতেন না আরেকটা বিয়ে? আহির নুহার দিকে এক ঝটকায় ঘুরে দাঁড়ালো, কোনো কিছু না বলেই তাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। তার অস্তিত্বের সমস্ত উষ্ণতা দিয়ে আঁকড়ে ধরল নুহাকে, যেন এই মুহূর্তে পুরো পৃথিবীর সব উত্তর তার বুকে লুকিয়ে আছে। তারপর ধীর গভীর কণ্ঠে বলল, গ্যারান্টি দিতে পারছি না, খুবই সেন্সিটিভ বিষয় তো, হয়তো করে ফেলতেও পারি। নুহা মুহূর্তেই মুখ তুলে তাকালো, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। আপনার পা ভেঙে ঘরে রেখে দিব একদম। আহির হেসে বলল, তাহলে সংসার চালাবো কিভাবে? পঙ্গু স্বামী নিয়ে আপনার অসুবিধা হবে না? নুহা চোখ টিপে মুচকি হেসে বলল, আপনি তো জানেনই আপনার বউ একজন বিজনেস ওমেন। তার উপর শ্বশুরের টাকা পয়সারও অভাব নেই। অতএব এরকম 2-4টা জামাই আমি বসিয়ে খাওয়াতে পারবো। তাও সতীন একদম না। দুজনেই একসঙ্গে হেসে উঠল, যেন সমস্ত অভিমান, দীর্ঘ প্রতীক্ষার কষ্ট, হারিয়ে যাওয়ার ভয়, সব মিলিয়ে এই মুহূর্তে গলে গেল উষ্ণ ভালোবাসায়। আহির একটু থেমে নুহার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। নুহা, আপনি যদি আমার থেকে মাত্র 6 সেকেন্ড দূরে থাকেন, তাহলে সেটা আমার জন্য 6 বছরের সমান। নুহা হেসে বলল। আর কত মুগ্ধ করবেন বলুন তো? আহির তার দৃষ্টি আরো গাঢ় করে বলল, আপনার মুগ্ধতার কাছে এটুকু তো কিছুই না। আপনি নিজেও জানেন না আপনি আমাকে কতটা মুগ্ধ করার ক্ষমতা রাখেন। আর আজ আপনাকে এই রূপে দেখে সমস্ত মুগ্ধতার সীমা অতিক্রম হয়ে গেছে। আমি এতটা সুন্দর নই। আহির ধীরে ধীরে এগিয়ে গেল, চোখে অপার গভীরতা, তার কণ্ঠে এক দৃঢ় মায়াবী সুর। একবার আমার চোখ দিয়ে নিজেকে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যার যার দৃষ্টির উপরে নির্ভর করে রূপ থাকা জরুরি নয়। বলেই আহির নোহার গালের পাশে মুখ এনে এক আলতো চুম্বনে ছুঁয়ে দিল তাকে। নোহার স্পন্দন মুহূর্তের জন্য থমকে গেল, চোখ দুটো আপনা আপনিই বন্ধ হয়ে এলো। আহির নোহাকে কোলে তুলে নিল। নোহা এক চিলতে অবাক হয়ে আহিরের গলায় হাত জড়িয়ে ধরল। তার স্নিগ্ধ সুবাস, শক্ত হাতের ভরসা, সব মিলিয়ে এক অনাবিল প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল নোহার মনে। আহির তাকে ঘাটে শুইয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু দিল, যেন সে তার সমস্ত ভালোবাসা এই স্পর্শে গেঁথে দিচ্ছে। আপনার মুখের এই হাসিটা আমি সারা জীবন ধরে রাখবো। আর যে জায়গাটা আপনি আমাকে দিয়েছেন, সেটা আমি সারা জীবন ধরে আঁকলে রাখবো। সারা জীবন আপনার সাথে থাকবো। কখনো আমাদের মাঝে দূরত্ব আসতে দেব না। রাগ, ঘৃণা, কষ্ট, কোনো কিছু আমাদের ভালোবাসার মধ্যে আসতে পারবে না। আর সতীনের তো প্রশ্নই আসে না। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। আহির ধীরে ধীরে সরতে চাইল, কিন্তু ঠিক তখনই নুহা তার কাঁধে হাত রাখল।
আহির নুহার দিকে তাকাতেই নুহা তড়িঘড়ি করে চোখ ফিরিয়ে নিল। তার গালে এক চিলতে লজ্জার আভা। আহির মুচকি হেসে নুহার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে দিল। নুহার নিঃশ্বাস ভারী হয়ে এলো, চোখ দুটো আপনভাবেই নিমলিত হয়ে গেল। নোহা, আপনি? নুহা কিছু বলল না, শুধু চোখের পলক নামিয়ে রাখলো। এক অনির্বচনীয় আবেগ তাদের দুজনকে একসঙ্গে ভাসিয়ে নিয়ে গেল অনুভূতির গভীর সমুদ্রে। রাত গভীর হলো আর তাদের হৃদয়ের বাঁধন আরও নিবিড় হয়ে জড়িয়ে গেল এক অব্যক্ত অনন্ত বন্ধনে। সকালটা যেন এক কোমল সোনালি পরশে ভেসে যাচ্ছে। জানালার ফাঁক করে আসা মিষ্টি রোদ ঘরের কোণায় স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাস পর্দার আড়লে লুকোচুরি খেলছে। ঘর জুড়ে এক নিবিড় প্রশান্তি। আহির এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। প্রশান্ত মুখে নিঃশ্বাসের ভারসাম্য ঠিক রেখে নিশ্চিন্তে শুয়ে আছে। তার বুকে নেমে আসা নিস্তরঙ্গ প্রশান্তি যেন ঘরের বাতাসকেও ভারী করে তুলেছে। নুহা ধীরে ধীরে উঠে বসল। এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে আহিরের প্রশান্ত মুখের দিকে। ঘুমের দেশে হারিয়ে যাওয়া এই মানুষটাকে এত নির্ভর, এত কোমল আগে কখনো দেখা হয়নি। তার কপালের উপর এলোমেলো চুলগুলো নুহা আলতো করে সরিয়ে দিল। একটা মৃদু হাসি খেলে যায় তার ঠোঁটে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। পায়ের শব্দ পর্যন্ত আটকে রেখে নিঃশব্দে চলে গেল, যাতে আহিরের শান্ত ঘুমটুকু কোনোভাবে ব্যাঘাত না হয়। নুহা সবে মাত্র গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছতে ব্যস্ত। তার প্রতিচ্ছবিতে ফুটে উঠেছে এক অনাবিল সৌন্দর্য। সে চুলগুলো এক ঝটকায় নাড়াতেই সেখান থেকে কয়েক ফোঁটা পানি ছিটকে গিয়ে পড়ল আহিরের মুখে। আহির চোখ কুঁচকে নড়ে চড়ে উঠল। তারপর ধীরে ধীরে চোখ খুলল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো নুহার দিকে। তারপর ঠোঁটের কোণে এক টুকরো হাসি এনে বলল, আমাকে ডাকলেন না যে? নুহা চমকে ফিরে তাকালো। আহির যে এতক্ষণ ধরে তাকে দেখছিল তা বুঝতেই পারেনি। একটু অবাক হয়ে বলল, আপনি অজ্ঞানের মতো ঘুমোচ্ছিলেন, তাই ভাবলাম জ্ঞান আর নাইবা ফেরালাম। আহির আলতো হাসলো, তারপর হালকা গলায় বলল, হুম, কাল সারা রাত আপনার জন্য ঘুমোতে পারিনি। কথাটা শুনতেই যেন নুহার সারা শরীরে এক অদ্ভুত লজ্জার স্রোত খেলে গেল। মনে হলো তার বুকের ভেতরটা কেমন যেন ধকধক করছে। ঠোঁটটা একটু কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই আহির একটা গভীর হাই তুলে বলল, আপনি জানেন আপনি কত জোরে নাক ডাকেন? এইভাবে নাক ডাকলে কি ঘুমোতে পারে? নুহা মুহূর্তেই ঘুরে তাকালো। কি বলেন আপনি? আমি নাকি নাক ডাকি? আহির কৌতুক ভরা গলায় বলল। হ্যাঁ, আবার অস্বীকার করছেন। নুহা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল আহিরের দিকে। আহির তখনই উঠে দাঁড়িয়ে হাত উঁচু করে বলল, শুনুন তো, আপনার জন্য দেরি হয়ে গেল। আমাকে কিন্তু চাকরি খুঁজতে যেতে হবে। নুহা হাত গুটিয়ে গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আপনি সোফায় থাকবেন। যেখানে এতদিন থাকতেন তাতে হয়তো আপনার আর কোনো অসুবিধা হবে না। আহির এক পা এগিয়ে এলো নুহার দিকে, চোখে সেই চিরচেনা উষ্ণতা। তারপর হঠাৎই নুহাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার উষ্ণ শ্বাস এসে লাগলো নুহার ঘাড়ের কাছে। আহির আলতো করে ঠুটনি ঠেকালো নুহার কাঁধে, কণ্ঠস্বরে একরাশ মৃদু স্নিগ্ধতা। তেমন কোনো অসুবিধা হয়নি তো? আমি তো চাই এমন অসুবিধা আমার রোজ হোক। নুহার বুকের ভেতর যেন ঝড় উঠল। কথাটা শোনা মাত্রই শরীরের সমস্ত শক্তি কোথায় যেন বিলীন হয়ে গেল। লজ্জায় গাল রঙিন হয়ে উঠল তার। সে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু আহির তখনই আরও কাছে ঝুঁকে এলো। গভীর মায়া তার নরম গালে ঠোঁট ছুঁয়ে দিল, যেন এক টুকরো কোমল সন্ধ্যা এসে নামলো তাদের মাঝে। তারপর মৃদু হেসে বলল, ধন্যবাদ। নুহা যেন স্থির থাকতে পারছিল না। সারা শরীরে অনুভূতির এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিচু স্বরে বলল, আপনার দেরি হচ্ছে না? হঠাৎ করেই করিডোরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। আহির নুহাকে ছেড়ে দিয়ে দ্রুত সরে গিয়ে নিজেকে গুছিয়ে নিল। ঠিক তখনই পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। আহির, রফমিরকে দেখে আহির হালকা হাসল। কোনো দরকার আব্বু? রফমির গম্ভীর মুখে এগিয়ে এসে বললেন, হ্যাঁ, তোমার সঙ্গে একটা দরকার আছে। আজ তোমাকে আমার সঙ্গে অফিসে যেতে হবে, একটু এসো। আহির মাথা কাত করে সম্মতি জানালো। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। বলে সে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। নুহা তখন একটু এগিয়ে এসে স্থির কণ্ঠে বলল, আপনার দরকারটা বলুন তো। এত সকাল সকাল ছেলের কথা মনে পড়লো যে? রোপমেরের চোখে বিদ্রুপের ঝলক খেলে গেল। হালকা হাসলেন, তবে সেই হাসির ভেতর ছিল প্রচ্ছন্ন হুমকি। সেই কৈফত কি?
আমাকে তোমাকে দিতে হবে? নিজেকে কি ভাবতে শুরু করেছো বলো তো? বেশি বাড়াবাড়ি করো না, নয়তো তোমার এই উড়াউড়ি বন্ধ করতে আমার 1 মিনিটও লাগবে না। নোহা একটুও ভরকালো না, তার চোখে দৃঢ়তার আগুন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আপনিও বরং আনন্দ উপভোগ করুন যতদিন পারেন, কারণ খুব তাড়াতাড়ি আপনি জেলের ভেতরে থাকবেন, আর সেই ব্যবস্থা আমি নিজে করব। রুফমির এবার মুখ শক্ত করলেন, কণ্ঠস্বরে একরাশ তাচ্ছিল্য মিশিয়ে বললেন, তুমি কতদিন এই বাড়িতে থাকতে চাও সেটা ঠিক করো। আমাকে জেলে পাঠানো সহজ নয়। আর তাছাড়া 6-7 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের জন্য কোনো পুলিশ কি আমাকে গ্রেফতার করবে? নুহার ঠোঁটে বিদ্রুপের হাসি ফুটল। এই তো গত মাসে কোম্পানি থেকে টাকা সরানো হয়েছে, এর জন্য কেস করাই যায়, তাই না? আপনি আমাকে অপশন দিয়েছিলেন, এখন আমিই আপনাকে অপশন দিচ্ছি। চুপচাপ নিজের অপরাধ স্বীকার করুন, বাকি জীবনটা সুস্থ মানুষ হয়ে বাঁচার চেষ্টা করুন, নয়তো আমাকে যদি আপনাকে জেলে পাঠাতে হয় তবে শাস্তি আরো কঠিন হবে বলে দিলাম। রুফমির এবার আর সংযম ধরে রাখতে পারলেন না, এক ধাপ এগিয়ে এসে কণ্ঠ নামিয়ে ফিস ফিস করে বললেন। গলার স্বর নিচে রাখো, নয়তো তোমাকে আমি। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আহির। আব্বু, কোনো সমস্যা আছে? রুফমির সঙ্গে সঙ্গে মুখের অভিব্যক্তি বদলে ফেললেন, হাসি মুখে বললেন, না না, আমি তো নুয়ার সঙ্গে অফিসের বিষয়ে কথা বলছিলাম। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, একসঙ্গে নাস্তা করব। বলে সোজা ঘর থেকে চলে গেলেন। আহির নোহার দিকে এগিয়ে এলো, একরাশ অনুসন্ধির ইচ্ছা, কণ্ঠে মৃদু উদ্বেগ ঝরে পড়ল। নোহা, কিছু হয়েছে? নোহা হালকা হাসলো, যেন কিছুই হয়নি এমনভাবে, কিন্তু সেই হাসির আড়লে যে কিছু একটা লুকিয়ে আছে তা আহির বুঝতে পারছিল। স্বাভাবিক কণ্ঠে বলল নোহা। কিছু না তো। আহির গভীরভাবে তার নোহার দিকে তাকালো, তারপর নরম গলায় বলল, শোনেন নোহা, যদি আব্বুকে নিয়ে আপনার মনে কোনো দ্বিধা থাকে দয়া করে সেটা সরিয়ে ফেলুন। আমরা যা কানে শুনি সবসময় তা সত্যি হয় না। অনেক সময় আমাদের আপন জনটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তাই একজনের কথা অন্যজনকে দোষী ভেবে নেবেন না। আমি যেমন আপনাকে ভালোবাসি, তেমনি আমার আব্বুকেও ভালোবাসে। আপনাদের মধ্যে এই লড়াইটা আমার জন্য সহ্য করা খুব কষ্টকর হবে। আমি জন্মের পর থেকে আব্বুকে দেখছি, কখনই কোনো খারাপ কাজ করতে দেখিনি। আমি তাকে চিনি, বিশ্বাস করি। তাই যদি কেউ আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করে তবে। নুহা হঠাৎই কথার মাঝে আহিরকে থামিয়ে দিল, গভীর দৃষ্টি নিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি ফুপির কথা বলছেন তাই না? যে মানুষটা আপনাকে বিদেশে পাঠিয়েছিল সে আর কেউ না, ফুপি, তাই না? আহির চমকে উঠল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল নুহার দিকে। নুহা জানল কিভাবে? তাহলে কি ফুপি সব বলে দিয়েছে, নাকি নুহা নিজেই কোনোভাবে সত্যটা জেনেছে? নীরবতার ভারী পর্দা নেমে এলো দুজনের মাঝে। সকালের নরম রোদ্দুর জানালা দিয়ে প্রবেশ করে ঘরের আবহে এক স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়েছে। নাস্তার টেবিলে পরিবারের সবাই একত্র হয়েছে, চারপাশে পরিচিত শৃঙ্খলা আর স্নেহময় উষ্ণতা বিরাজ করছে। আহির ও নোহাও এসে বসেছে সবার মাঝে। হাস্যরস আর হালকা কথোপকথনে মুহূর্তগুলো আনন্দে ভরে উঠেছিল, কিন্তু আচমকাই সেই স্বাভাবিকতার ছন্দপতন ঘটল। রুফমির গম্ভীর স্বরে বলে উঠলেন, আমার তোমাদের সবাইকে কিছু বলার আছে। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। নাস্তার টেবিলে যেন অদৃশ্য এক ভারী ভাব নেমে এলো। একে অপরের দিকে তাকিয়ে সবাই অপেক্ষা করতে লাগলো পরবর্তী বাক্যের জন্য। রুফমির একটু থেমে নিয়ে গভীর দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বললেন, আমি আর শেহনাজ সিদ্ধান্ত নিয়েছি, খুব শীঘ্রই অনন্যা আর ঈশানের বিয়ে দিব। মুহূর্তের মধ্যে যেন সময় স্থির হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু স্রোত জানালার পর্দা দোলাচ্ছে। প্রথমেই আহির নীরবতা ভেঙে মুখ খুলল, তার কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া। কিন্তু আব্বু। আহিরের কথা শেষ হওয়ার আগে শেহনাজ মীর দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, কিসের কিন্তু আহির? আমি জানি অনন্যা একটা ভুল করেছে, কিন্তু তার মানে এই নয় যে সে সারা জীবন মানুষের কটু কথা সহ্য করবে। সে আমার ভাইয়ের মেয়ে। বাইরে লোকজন অনেক কিছু বলে, এই বিয়েটা ওর জীবন গুছিয়ে নেওয়ার একমাত্র উপায়। ঈশানের সঙ্গে ওর বিয়ে হলে সবার কথা আপনা আপনি থেমে যাবে, ও নতুন করে বাঁচতে পারবে। ঘরের ভেতর যেন নিঃশব্দ এক ঝড় বয়ে যাচ্ছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে অদৃশ্য এক টানাপোড়েনে। এতক্ষণ নোহা চুপ করে সব শুনছিল, স্পষ্ট দৃঢ় স্বরে সে বলে উঠল, আপনার কি একবারও অনন্যা আর ঈশানের মতামত নিয়েছেন? তারা আদৌ এই বিয়েতে রাজি কিনা?
তার প্রশ্ন যেন ভারী বাতাসের মাঝে বজ্রপাতের মতো নেমে এলো। টেবিলের চারপাশে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। সেই নিস্তব্ধতা ভেঙে ঈশান উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, কণ্ঠস্বর দৃঢ়, কোনো দ্বিধা নেই। আমি এই বিয়ে করতে পারবো না। সবাই স্তব্ধ হয়ে গেল। ঈশান এক নিঃশ্বাসে বলে চলল, আম্মু, অনন্যা আর নিশি ছোটবেলা থেকেই আমার কাছে বোনের মতো। আমি কখনোই ওদের নিয়ে সেভাবে ভাবিনি। আর সবচেয়ে বড় কথা, আমি আর ইরিনা আমরা একে অপরকে ভালোবাসি। যদি বিয়ে করতে হয় তাহলে ইরিনাকেই করব। সেই নাজমির এতক্ষণ নিশ্চুপ ছিলেন, কিন্তু এবার যেন বিস্ফোরিত হলেন। তার চোখে মুখে বিস্ময়, ক্ষোভ। ঈশান, তুই কি আমার বিরুদ্ধে গিয়ে বিয়ে করবি? তাও ওই গায়ে পড়া মেয়েটাকে? ঈশান বিন্দুমাত্র পিছুপা হলো না। চোখের গভীরে এক প্রকার চূড়ান্ত সিদ্ধান্তের আভাস ফুটে উঠল। স্থির কণ্ঠে বলল, ও যেমনই হোক, আমি ওকেই বিয়ে করব। এটাই আমার শেষ কথা। এই কথার পর ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না। কাউকে প্রতিক্রিয়া জানানোর সুযোগ না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। ঈশান শোন। শেহনাজের কণ্ঠেও বাতাসে মিলিয়ে গেল। এর ঠিক পরেই অনন্যা উঠে দাঁড়ালো, কিন্তু সে কিছু বলল না। তার চোখে মুখে এক অজানা শূন্যতা, এক চাপা যন্ত্রণা। সে আচমকা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে, যেন কারো সামনে নিজের কষ্ট প্রকাশ করতে না পারার এক অসহায়তা নিয়ে পালিয়ে গেল অন্ধকারের দিকে। এক মুহূর্তের নিস্তব্ধতা ছুঁয়ে গেল ঘরটাকে। নিঃশব্দে শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। এরপরই নুহা গভীরভাবে শ্বাস নিয়ে চোখ সরু করল, কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। আপনাদের কাছে বিয়ে মানে আসলে কি বলুন তো? এটা কি শুধু সমাজের সামনে একটা দায় মেটানো? একটা মেয়ে সত্যি সুখী হবে কিনা সেটা কোনো বিষয় নয়। আর আপনি একবারও নিজের মেয়ের কাছে জানতে চেয়েছেন কেন সে নিজের বিয়ের দিন আত্মহত্যার চেষ্টা করেছিল? শুধু নিজের সিদ্ধান্তগুলো ওর উপর চাপিয়ে দিয়েছেন। আজকেও তাই করছেন আপনি। মেয়েটা একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, অথচ আপনারা আবার তাকে সে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। আপনাদের কাছে কি নিজের মেয়ে থেকে সমাজ বড় হয়ে গেল? নিজের মেয়ে কি চায় সেটা কোনো বিষয় নয়? বলুন তো, কেমন বাবা মা আপনারা? ঘরের বাতাস যেন হিমশীতল হয়ে গেল মুহূর্তেই। এতক্ষণ নীরব থাকা আরিফা বেগম এবার ধমকে সুরে বললেন, নুহা, এটা কিভাবে কথা বলছো তুমি? ভুলে যেও না উনি তোমার শ্বশুর। নুহা আর কিছু বলল না। এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর নিঃশ্বাস নিল, তারপর ধীর পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আরিফা বেগম বিরক্ত হয়ে মাথা নাড়লেন, মুখে অসন্তোষের ছাপ। এই মেয়েকে আমি আর সহ্য করতে পারছি না। অযথা সব সময় তর্ক করবে। আহির, তুই সবসময় ওকে এত প্রশ্রয় দিস কেন বলতো? আহির গভীরভাবে শ্বাস নিয়ে ধীর কণ্ঠে বলল, আমা প্লিজ শান্ত হও। আর তাছাড়া উনি কি সত্যি ভুল কিছু বলেছেন? তোমাদের সত্যি আর একটু ভাবা উচিত ছিল। এই কথার পর আহির আর কোনো বিতর্কে গেল না। ধীর পায়ে উঠে দাঁড়ালো, এক গভীর চিন্তায় ডুবে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আহির দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নুহার হাত ধরে টেনে থামালো। নুহা চমকে তাকাতেই সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। নুহার চোখে জমে থাকা অভিমান আরও গাঢ় হলো। ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ বিদ্রুপের হাসি ফুটে উঠল। কি বলবেন? যেটা জানতে চেয়েছিলাম সেটা তো খুব সুন্দরভাবে এড়িয়ে গেলেন। বলেছিলেন ওই বিষয়ে আপনি কিছু বলবেন না, আমি যেন আর কখনো তা নিয়ে কিছু না জিজ্ঞেস করি। তাহলে এখন কি নিয়ে কথা বলতে চান? আহির দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠস্বরে অনুতাপের আভাস। দেখুন, আপনার রাগ করা স্বাভাবিক। এটাতে আমি কিছু করতে পারবো না। আমি এখনও সেই বিষয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি অনন্যার ব্যাপারে কথা বলতে চাই। আমার মনে হয় আপনি এমন কিছু জানেন যা আমি জানি না। এক মুহূর্ত চুপ করে থাকল নুহা, তারপর গভীর শ্বাস নিয়ে শান্ত স্বরে বলল, অনন্যা আপনার বোন আহির। আপনার নিজের বোন যে নিজের বিয়ের দিন আত্মহত্যা করার চেষ্টা করেছিল, একবারও মনে হয়নি তার কাছে জানতে চাওয়া উচিত কেন সে এমনটা করলো? আহিরের মুখ কঠিন হয়ে গেল, চোখের গভীরে এক অপরাধ বোধের ছাপ ফুটে উঠল। কণ্ঠস্বর খানিকটা নরম হলো। ওর সে অবস্থা দেখার পর থেকে আর সাহস পাইনি কিছু জিজ্ঞেস করতে। ভয় হয়েছিল যদি আরও ভেঙে পড়ে। সবসময় সেটাই ভেবেছে। নুহা এবার স্থির চোখে তাকালো আহিরের দিকে। এক মুহূর্ত দ্বিধা করে বলল, অনন্যা অন্য কাউকে ভালোবাসে। আহির বিস্ময়ে তাকিয়ে রইল, তার কণ্ঠে একরাশ হতভম্বতা। কাকে? নুহা মুখ ঘুরিয়ে নিল। সেটা আমি আপনাকে বলতে পারবো না। দেখুন নোহা, এটা আমার বোনের বিষয়, তাই এটা আমার জন্য জরুরিও বটে।
সেখানে আপনার এমন উত্তর আমি আশা করিনি। নুহা তখনও ভাবছিল আহিরকে সালমানের কথা বলা উচিত হবে কিনা। দেখুন, এই বিষয়ে আমি আপাতত কিছুই বলতে পারবো না আপনাকে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আহির এবার আর তর্ক করল না, চোখে মুখে চাপা রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠল। এক নিঃশ্বাসে হাত ছেড়ে দিল, তারপর গম্ভীর মুখে বলল, ঠিক আছে, আপনার যা ভালো মনে হয়। এক মুহূর্ত নোহার দিকে তাকিয়ে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল, যেন নিজের ভেতরে ঝড় সামলানোর চেষ্টা করছে। নোহা স্থির দাঁড়িয়ে রইল, বুকের গভীরে এক অজানা অস্থিরতা নিয়ে। সন্ধ্যা নরম বাতাস বয়ে যাচ্ছে, আকাশের শেষ বিকেলের আলো মৃদু হয়ে আসে। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে, যেন হাজারো চিন্তা একসাথে ওকে ঘিরে ধরেছে। ঠিক তখনই পেছন থেকে আহিরের কণ্ঠ ভেসে এলো,